রাম কোঠারি আর শরৎ কোঠারি, রাম কোঠারি শরৎ কোঠারি 1990 সালে এই কলকাতায় তারা থাকতেন, বড়বাজারে থাকতেন। এবং এই বড়বাজার থেকে যখন রাম মন্দির আন্দোলনের ডাক দেওয়া হয় তখন এই রাম কোঠারি এবং শরৎ কোঠারি অযোধ্যা যান। 2 সপ্তাহের মধ্যে তার বোনের বিয়ে, পূর্ণিমা কোঠারির বিয়ে ছিল। 2 সপ্তাহের মধ্যে তার বিয়ে ছিল, কিন্তু তারপরেও বাড়ির লোককে ওনারা বোঝান যে আমাদের অযোধ্যায় যেতে হবে, আমাদের কর সেবা করতে হবে। আমাদের যে দেশের রাজনীতিবিদরা যারা প্রতি মুহূর্তে ভারত, প্রতি মুহূর্তে ভারতীয়ত্ব, প্রতি মুহূর্তে হিন্দুত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। রাম কোঠারি এবং শরৎ কোঠারি অযোধ্যায় 1990 সালে যে কর সেবা শুরু হয়, সেই কর সেবার একেবারে সামনের সারি থেকে লড়াই করতে শুরু করেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাম কোঠারি শরৎ কোঠারি। সেদিন সকালবেলা যখন কর সেবকেরা অযোধ্যার হনুমান গড়ির ঠিক উল্টো দিকের গলির সামনে এসে ধর্ণা দিতে শুরু করেন এবং স্লোগান দিতে শুরু করেন, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় হনুমান, ঠিক তখনই মুলায়ম সিং যাদব তৎকালীন মুখ্যমন্ত্রীর পুলিশ গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেয় 16 জনকে। 16টা তরতাজা প্রাণ, 20-21 বছর বয়সী ছেলে, যারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কর সেবা করতে অযোধ্যাতে আসে। তাদের স্বপ্ন ছিল এটা দেখা যে রাম মন্দির হবে এবং ওই জমিতেই হবে যে জমিতে একটা সময় রাম মন্দির 300 বছর আগে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। রাম কোঠারি শরৎ কোঠারি রক্তাক্ত অবস্থায় হনুমানগড়ির ঠিক উল্টো দিকের একটি গলিতে তাদের রক্তাক্ত অবস্থায় দেহ পাওয়া যায়। দুটো তরতাজা লাশ। 30 বছর হয়ে গেছে এই ঘটনার। রাম কোঠারি শরৎ কোঠারির নামে কোনো রাস্তা নেই এই কলকাতা শহরে, যেখানে হোচিমিনের নামে রাস্তা হয়। রাম কোঠারি শরৎ কোঠারির নামে এই শহরে, এই বাংলাতে কোনো রাস্তা নেই, কোনো মিউজিয়াম তৈরি হয়নি। কোনো সরকার কোনো সহানুভূতি ছেড়েই দিন, টাকা পয়সা ছেড়েই দিন, যোগাযোগ পর্যন্ত করেনি। এই শহরে, এই বাংলায় যেখানে বিষ মদ খেলে 2 লাখ টাকা পাওয়া যায়, সেখানে ভারতের জন্য, দেশের এত বড় আন্দোলনের জন্য গুলি খাওয়ার পরে কোনো সহানুভূতিটুকু দেখায়নি সেই সময়ের বামফ্রন্ট সরকার এবং তারপরে তৃণমূল কংগ্রেস সরকার। এই বাংলার কথা বলছি, যে বাংলাতে রাম কোঠারিদেরকে ভুলে যাওয়া হয় এবং নিকারাগুয়া, হনলুলু, হন্ডুরাস, কিউবা, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, এই সমস্ত জায়গার নায়কদেরকে মনে করা হয়। এ বাংলাতে আপত্তি হয় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে গেলে, কিন্তু সীতারাম ইয়েচুরিরা কোনোদিন প্রশ্ন করেন না কেন কিউবা বলে একটি দেশে ফিদেল কাস্ত্রো বলে একজন রাষ্ট্রনেতা বছরের পর বছর সরকারি টাকায়, সরকারি কোষাগারের টাকায় ক্রিসমাস পালন করে চলেছেন। এই বাংলায় মুখ্যমন্ত্রী গির্জায় 25শে ডিসেম্বর যেতে পারেন, কিন্তু এখন অবধি কনফার্ম করতে পারেন না যে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বাংলার প্রতিনিধিত্ব করে আমি যাব, অযোধ্যার মাটি আবার বাংলায় ফিরিয়ে নিয়ে আসব। আমরা এই বাংলাতে রাম কোঠারি শরৎ কোঠারিকে কোনো যোগ্য সম্মান দিতে পারিনি না। আসলে আমাদের সরকার বারবার বুঝিয়ে রেখে দিয়েছিল যে রাম কোঠারি শরৎ কোঠারিরা আসলে আতঙ্কবাদী, আর এই বাংলাকে, এই দেশকে যারা টুকরো টুকরো করতে চায় তারাই বিপ্লবী। রাম কোঠারি শরৎ কোঠারি যারা রাম মন্দিরের জন্য কর সেবা করেছিল, যারা লড়াইটা করেছিল, ভুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর। ইতিহাস বইতে, পাঠ্য বইতে ছিল না এরকম কোনো ঘটনা যেখানে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, পড়তে পারবো এই বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল রাম আন্দোলন, এই বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল রাম মন্দিরের আন্দোলন। এবার বোধহয় দাবায় রাখা যাবে না, এবার হয়তো দমিয়ে রাখা যাবে না। যতবার পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ রাম মন্দির দেখছে, তৈরি হওয়া দেখছে, পৃথিবীর প্রত্যেকটি প্রান্তের মানুষ, G20 দেশগুলোর প্রত্যেকটি মেম্বার স্টেট যে বিশাল মন্দির বানানো দেখছে, প্রতিবার যখন রাম মন্দির আন্দোলন নিয়ে আলোচনা হবে ততবার আলোচনা হবে রাম কোঠারিকে নিয়ে, ততবার আলোচনা হবে শরৎ কোঠারিকে নিয়ে। এই বাংলায় যারা সনাতন সংস্কৃতিকে ধূলিসাৎ করে দিতে চায়, বাংলায় যারা সাধু সন্তদেরকে জ্যান্ত পুড়িয়ে মারতে পারে, বাংলায় যারা নিজেরাই বলে দুধেল গাই,
ভোট ব্যাংকের পলিটিক্স জিইয়ে রাখতে একটা সম্প্রদায়কে বলে দেওয়া হচ্ছে দুধেল গাই। সেই দুধেল গাই রাজনীতি করতে গিয়ে যখন অনেক মানুষের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলা যায় এবং শরৎ কোঠারিদেরকে ভুলে যাওয়া যেতে পারে, এই বাংলাতে আজ প্রশ্ন তুলছি, যদি হোচিমিনের নামে, সুহরাওয়ার্দীর নামে, যদি হাজারে হাজারে রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে রাস্তা হতে পারে এই বাংলাতে, কেন এ বাংলাতে রাম মন্দির আন্দোলনের সাথে যুক্ত কর সেবকদের নামে রাস্তা হবে না? যদি উত্তরপ্রদেশ পেরে দেখাতে পারে, তাহলে বাংলা কেন পারবে না? যদি উত্তরপ্রদেশ 30 বছর পরে রাম মন্দির যখন হচ্ছে, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে রাম কোঠারি, শরৎ কোঠারি সহ প্রত্যেকে যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের নামে মিউজিয়াম হবে, রাস্তা হবে। উত্তরপ্রদেশ যদি করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারেন না? ভয় পান? রাম কোঠারির নামে রাস্তা হলে তার ভোট ব্যাংক ভেঙে পড়তে পারে, ভয় পান? শরৎ কোঠারির নামে একটা মিউজিয়াম হলে আসলে এপাং ওপাং ঝপাংয়ের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে। এটা হয়তো আসল সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার, যে অনেক তো হলো, বিশ্ববঙ্গ সম্মেলন হলো, বিশ্ব বাংলা সরণি হলো, সত্যজিৎ রায় ধরণী হলো, হোচিমিনের নামে রাস্তা হলো, এবার রাম শরৎ কোঠারি স্মরণী হওয়ার পালা, এবার কর সেবক স্মরণী হওয়ার পালায় বাংলাতে। তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই একটা ছোট্ট 120 সেকেন্ডের মধ্যে প্রতিবেদন দেখে নেব এবং তারপর বাংলার মানুষকে জানাবো পূর্ণিমা কোঠারিকে জানাবো রাম এবং শরৎ কোঠারির বাড়ির গল্প এবং গোটা দেশের এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত গল্প দেখব। जितने भी लोग अयोध्या में शहीद हुए हैं, सबका एक भव्य स्मारक भी बनाएंगे जिसमें उनका नाम हम वहाँ पे अंकित करवाने का कार्य भी करेंगे। আজকে যখন এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে, আমার খুব মনটা খুব খুশি হলো যে আমার নিবেদনটা উনি মেনে নিয়েছেন। আমি ওনাকে এই মাধ্যমে, আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাই। নতুন করে সেজে উঠছে অযোধ্যা। খোল নলছে, বদলাচ্ছে রাম জন্মভূমির। দেশবাসী প্রহর গুনছেন 22শে জানুয়ারির। আর এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে জুড়ে গেল বাংলার নামও। বড়বাজারের বাসিন্দা দুই কর সেবক রাম কোঠারি ও শরৎ কোঠারির নামে অযোধ্যায় তৈরি হচ্ছে রাস্তা। ঠিক এই গলিতে যখন তাদেরকে পুলিশ বাধা দিয়েছিল, মুলায়ম সিং যাদবের যে পুলিশ, সেই পুলিশ প্রশাসন যখন তাদেরকে বাধা দিয়েছিল, ঠিক এই গলিতে রাম কোঠারি, শরৎ কোঠারির মতো একের পর এক যুবকরা এখানেই বসেছিল। এখানেই বসে তারা রাম সংকীর্তন, ভজন কীর্তন করা শুরু করেছিল। আর ঠিক তখনই 45 মিনিট ধরে পুলিশের এলো পাথারি গুলি, সেই এলো পাথারি গুলির কাছে কোথাও গিয়ে হার মানতে হয়েছিল। দেশের ঐতিহ্য রক্ষায় প্রাণ দিয়েছিলেন দুই ভাই, ব্যর্থ হলো না তাদের বলিদান। 3 দশক পর এলো সম্মান, দাদাদের স্বীকৃতি মেলায় চোখের জল বাঁধ মানছে না বোনের। রামকুমার কোঠারি এবং শরৎ কুমার কোঠারি, এই দুই ভাইয়ের জন্যই আজকে হয়তো এই রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। তারা ছিলেন কলকাতার বাসিন্দা। আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের বাড়ি ছিল। সেই বাড়ি, পূর্ণিমা কোঠারির বাড়ি, একদম পাথুরিয়াকাটা স্ট্রিট থেকে সোজা আসলে যে রাস্তা একেবারে উঠছে, সেই গলির প্রথম বাড়িটাই, এই বাড়িটাই হচ্ছে পূর্ণিমা কোঠারির বাড়ি, যে বাড়িতে রয়েছে তার দাদাদের স্মৃতি। আজকে যখন এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে, আমার মনটা খুব খুশি হলো যে আমার নিবেদনটা উনি মেনে নিয়েছেন। আমি ওনাকে এই মাধ্যমে, আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাই। মর্যাদা দিয়েছে যোগী সরকার, অথচ নিজ ভূমি ব্রাত্য কোঠারি ভাইয়েরা। কলকাতার কোথাওই খোদাই করা নেই দুই কর সেবকের নাম। আগের বাম সরকার হোক কি এখনকার তৃণমূল সরকার, রাম মন্দির আন্দোলনের পুরো ভাগে যে বাংলাও রয়েছে তা ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে দুই সরকার। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে কর সেবক শহীদদের থেকে শুরু করে যারা বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষের মনীষী, যাদের জন্ম বাংলায়, তাদেরকে আমরা ভুলে গেছি।
কথায় আছে গেও যোগী ভিক পায় না, বাংলার ক্ষেত্রে তা যেন অক্ষরে অক্ষরে সত্যি। ভারতীয় আদর্শের জন্য প্রাণ দেওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে কোঠারি ভাইরা বাংলায় ব্রাত্য থাকলেও এখানে জায়গা হয় লেনিন, মার্কস, হোচিমিনদের। কিন্তু যে ইতিহাস রচনা হয়েছে তা কি করে বদলানো যাবে? কবে বাংলার করসেবকদের নামে বাংলায় রাস্তা হবে? কবে জায়গা পাবে পাঠ্য বইতে? রিপাবলিক বাংলা। গোটা বাংলার মানুষ এই একটাই প্রশ্ন করছে, শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাংলায়, কোঠারি ভাইদের এই বাংলাতে কেন শুধু একই ধরনের ইতিহাস পড়ানো হবে? কেন শুধু একই ধরনের মানুষের ওপরে রাস্তা, ঘাট, সরণি, ধরণী সব কিছু হবে, আর এই কোঠারি ভাইদের আমরা ভুলে যাব? আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ভুলে যাব? প্রশ্ন করছি বাংলার মানুষকে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হন, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। এই মুহূর্তে রয়েছেন পূর্ণিমা কোঠারি, নিহত করসেবক রাম কোঠারি এবং শরৎ কোঠারির একমাত্র বোন, যার 2 সপ্তাহের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল সেই 1990 সালে। তারপরেও বোনকে বুঝিয়ে সুঝিয়ে তারা কর সেবায় গেছিলেন। পূর্ণিমা কোঠারি এই মুহূর্তে রয়েছেন। নির্গুণানন্দ মহারাজ রয়েছেন, সম্পাদক প্রেম মন্দির রিসরার এই মুহূর্তে। বন্ধু গৌরব মহারাজ রয়েছেন, সম্পাদক মহানন্দা সম্প্রদায়ের তরফ থেকে। রয়েছেন দেবাশিস চৌধুরী, বিজেপি মুখপাত্র। রয়েছেন সৈকত গিরি, সিপিআই বাম নেতা। এবং রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেকের কাছে আসছি, কিন্তু শুরুতেই পূর্ণিমাদি আপনার কাছে আসতে চাই। যে ঘটনাটা হয়েছিল, এতজনের নামে এত রাস্তাঘাট, আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তিনি রাস্তার ঘোষণা করলেন, মিউজিয়ামের ঘোষণা করলেন এবং বললেন যে যে সম্মানটা প্রাপ্য সেই সমস্ত সম্মান দেওয়া হবে। বাংলার ছেলে, ভূমিপুত্র, আমাদের এখানে আপনারা কোনোদিন কোনো সরকারের তরফ থেকে, বাম বা তৃণমূলের তরফ থেকে কেউ আপনাদের কাছে এসেছিল? একটা রাস্তার নাম আছে এখানে? দাদা, অ্যাকচুয়ালি বলতে চাই যে আমার ভাইরা রামের জন্যে, প্রভু শ্রী রামের জন্যে নিজের প্রাণটা দিয়েছেন। আগে বাংলাকে চাই যে রামজিকে সম্মান দেয়। আমার দাদাদের সম্মান তো পরে আছে, কিন্তু আগে প্রভু রামকে সম্মান দেয়। যখন এখানে রামকেই বৈরাগত বলা হয়, তো রামের যে কাজ করতে গেছিল ওদেরকে কি বলা হবে? মনে হচ্ছে ওদেরকে তো আতঙ্কবাদী বলে দেবে উনি। সে সময় বলা হয়েছিল। হ্যাঁ, তো তখন আমি এটা বুঝতে পারি যে আগে রামকে এখানে সম্মান দেয়, তারপরে রাম ভক্ত সম্মান পাবে। কোনো সরকারের তরফ থেকে কোনো কাউন্সিলর, এত কাউন্সিলররা আপনাদের বড়বাজার এলাকাতে রয়েছে, এত নেতা রয়েছে, মন্ত্রী রয়েছে, কোনোদিন কেউ এসে বলেছিল যে রাম কোঠারি, শরৎ কোঠারির নামে একটা রাস্তা বা অন্তত একটা সাইনবোর্ড বা একটা ফলক কিছু আমরা করে দিচ্ছি? বলেছিল, কিন্তু আগে ওখান থেকে আগে তো সরকার আছে, ওরা একটা কাউন্সিলর আছে, কিংবা কোনো ছোটো তরফ থেকে কেউ কিছু বলেনি? কাউন্সিলর বলেছে, আমাদের যে ওখানে কাউন্সিলর আছে, 2-3টে বিজেপির কাউন্সিলর আছে, ওরা আমাদের বিচারধারা থেকে মানে ওরা এই বিচারধারাকে মানে, ওরা রামকে মানে, ওরা বলেছিল। কিন্তু এইটা আগে যখন নিয়ে যেতে হয়েছে তখন ওরা নিয়ে যেতে পারেনি। আগে পাস করবে যে উপর চেয়ারম্যানটা। 1990 সাল থেকে আমি ধরে নিলাম মানে 30টা বছরে একটা গোটা জেনারেশন তারা মনেই রাখলো না, ভুলে গেল যে রাম কোঠারিকে, শরৎ কোঠারিকে। আজকে গোটা দেশে কৌতূহল, আমাদের বাংলার ছেলেমেয়েরা ফেসবুক, গুগল করে জানতে চাইছে যে রাম কোঠারি, শরৎ কোঠারিকে। কারণ কি ট্রেন্ডিং লিস্টে 1 নম্বরে রাম কোঠারি, কোঠারি ব্রাদার্স এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং লিস্টে 1 নম্বরে এসছে। আর আমরা জানতামই না যে বড় বাজারে এরকম দুজন 20 বছর বয়সী ছেলে তারা অযোধ্যা গেছিল, বোনের বিয়ে। কি হয়েছিল সেই সময়? 22শে অক্টোবর দাদারা এখান থেকে রাম জন্মভূমির জন্য বেরিয়েছেন, ওরা কার সেবার জন্য বেরিয়েছেন। কিন্তু তার 2 বছর আগে থেকেই ওরা রাম জন্মভূমিকে নিয়ে যা কাজ হতো, যেমন শিলা পূজন হয়েছিল, ওইটাতেও ওরা পুরোপুরি নিজের যোগদান দিয়েছিলেন। তারপরে রাম জ্যোতি পূজন হলো, ওইটাতেও নিজের যোগদান দিয়েছেন। তারপরে যখন ওখানে যাওয়ার কথা হলো যে আপনাদেরকে অযোধ্যা যেতে হবে কার সেবার জন্যে, তখন 2 ভাই নিজেকে প্রস্তুত করলেন যে আমি যাব। বড় বলছে আমি যাব, ছোট বলছে আমি যাব। সংগঠন বলল যে না, 2 ভাই এক ঘর থেকে 2 জনকে যাওয়াটা মানে আদেশ নেই, এটা হতে পারে না। তখন বড় দাদা বলল যে রামের কাজে রাম তো যাবে।
ছোট দাদাকে বলা হলো যে তুমি ছোট আছো, তুমি মেনে যাও, তো বলছে যে যেখানে রাম যাবে ওখানে লক্ষণ যাবে। এই রকম বলে ওরা সবাইকে চুপ করিয়ে দিল। মা বাবাকেও বাড়িতে এসে মা বাবাও বললেন যে বোনের বিয়ে আছে, তো দাদা বললেন যে আমরা নিজের কাজ করে ওখানে আর চলে আসব, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব কাজ সামলিয়ে নেব। এটা বলে বাবা যখন বললেন যে দু ভাই এক কি বলে মানে হিন্দিতে বলবো যে এক दूसरे का ध्यान रखिएगा, একে অপরের হ্যাঁ মানে দু ভাই, তোমরা দু ভাই যাচ্ছ, দুইজন এক दूसरे का ध्यान रखना, ये बोल के ওনাকে বাড়ি থেকে আপনাকে বলবো যে মঙ্গল তিলক করে আমার মা পাঠিয়েছিল। আমার মা ওদের মাথায় কুমকুমের টিকা দিয়ে মানে জয়ী হোক এইটা আশীর্বাদ করে মা ওনাকে বাড়ি থেকে পাঠিয়েছিল। কিন্তু এই ইতিহাসগুলো আমি ঠিক এই জায়গাতে স্বামীজির কাছে যাবো। স্বামী নির্গুণানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে। স্বামী নির্গুণানন্দ মহারাজ দীর্ঘদিন ধরে এই লড়াই খুব কাছ থেকে দেখেছেন আপনি, রাম মন্দির আন্দোলন আপনি খুব কাছ থেকে দেখেছেন। বাংলাকে একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে শেষ 30 বছরে, যে আপনারা যা করেছেন উগ্রবাদীদের মতন কিছু একটা করেছেন। সাধু সন্ত তারা হয়তো মানে তাদের পাতে দেওয়া যায় না, হয়তো সাধু সন্তদের কোনো সংগ্রাম থাকতে নেই, যারা চলছে না চলবে না করছে তাদেরই বিপ্লব, তাদেরই সংগ্রাম থাকতে হয়, তাদেরই ভারতের অস্মিতা রক্ষার দায়িত্ব। এই যে জিনিসটা সেই সময় কতটা লড়াই, আন্দোলন, অপমান সহ্য করতে হয়েছিল, রাষ্ট্রীয় অত্যাচার সহ্য করতে হয়েছিল। আমার পূজ্য গুরুদেব শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারীজি মহারাজ এই এখনও তিনি আছেন এবং তার শরীর অত্যন্ত যাকে বলে শয্যাশায়ী অবস্থা, কিন্তু আমরা দেখেছি সেই সময় রাম মন্দির আন্দোলনের যে সন্তদের যে আমাদের ভূমিকা ছিল তাতে তিনি পুরোধা হয়ে, এবং তখন তিনি এখানে বাংলায় আরেকজন সন্ত মহারাজ ছিলেন বিষ্ণুপুরীজি মহারাজ, এনারা দুজন নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে বিষ্ণুপুরীজি মহারাজের শরীর নেই, তপানন্দজি ছিলেন, শরীর নেই, এরকম বেশ অনেক সাধু মহারাজরা তারা সেই কর সেবক হয়ে তারা শিলা পূজনে, এবং সেই সময় বাংলা থেকে প্রায় অনেক এখনও রয়েছেন তারা, বাংলা থেকে প্রায় আপনার 2টো কোচ ভর্তি করে সাধু সন্তরা গিয়েছিলেন সেখানে কর সেবক দিতে, বারবারই কর সেবকের ব্যাপারে তারা যেতেন। এবং সেইখানে দেখা গেছে একজনের নাম না করলেই নয়, আমাদের প্রজ্ঞানস্বরূপ ব্রহ্মচারী, তিনি তারকেশ্বরে শিলা পূজন করছেন, সেই সময় তাকে মানে শিলাটাকে পায়ে লাথি মেরে ফেলে দেবার, কোথায় এটা? তারকেশ্বর মন্দিরে, তারকেশ্বর মন্দিরে দুধ পুকুরের পাশে উনি শিলা পূজন করছেন। আর সেই সময় তখনকার শাসক দল ওটা পায়ে করে যাকে মানে ফেলে দেবে, পা লাগাবে, সেই সময় তিনি বুকে করে ওটাকে চেপে ধরেছেন, তার উপরে তাকে অত্যাচার করা হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। যে আমরা যেরকম একটা কোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে লড়াইটা বাংলার বুকে সাধু সন্তরা করেছেন, সাধু সন্তদের নেতৃত্বে যেরকমভাবে বাংলার সাধারণ মানুষকে, যে রাম কোঠারি, শরৎ কোঠারির মতন এত মহারাজ এটা বলুন যে মানে একটা ইতিহাস আমাদেরকে মনে করানোর চেষ্টা হয় যে বাংলা থেকে এই ধরনের কিছু, গোটা দেশে হয়তো রাম মন্দির নিয়ে অনেক কিছু হয়েছে, বাংলাতে কিছু হয়নি। বাংলার সাধু সন্তরা সমানভাবে এর সাথে অগ্রভাগে ছিল, সমানভাবে এর সঙ্গে অগ্রভাগে ছিলেন। এবং সেই দিনের ঘটনা আমার গুরু মহারাজের থেকে শোনা, মানে একদম প্রত্যক্ষ শোনা। গুরু মহারাজজি বলছেন যখন সেই বাবরি ধাঁচা যখন ধ্বংস হচ্ছে, সেই সময় একজন ওখানে একটা বাড়ি ছাদের ওপর মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চতে মানে সুদর্শনজি ছিলেন, তখনকার তিনি সরসঙ্ঘ চালক ছিলেন, ওখানে আডবাণীজি ছিলেন, সেই মঞ্চে গুরু মহারাজ ছিলেন। এবং বাংলায় কি হয়েছিল সেই সময়? হ্যাঁ, বাংলায় সেই সময় আপনারা রাম মন্দির আন্দোলনটা যখন করছিলেন তখন সেই সময় কি প্রচুর সাধু সন্ত বাংলা থেকে গিয়েছিলেন? প্রচুর সাধু সন্ত, বললাম না, 2টো বগি। এর কোনো ডকুমেন্টেশন আমরা পাই না। সেই সময়ের যত মিডিয়া, আমি মিনমিনে মিডিয়া বলি, তারা 17 বছর 30 বছর ধরে রাম কোঠারি এবং শরৎ কোঠারিদের ইতিহাসটাকে কেন সামনে আনতে দেন? আজকে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের নিয়ে আসছেন বা এই প্রশ্নগুলো খুঁড়ে তুলছেন। ইতিহাস কখনো মেটানো যায় না। আজকে সেই ইতিহাসটা কোনো না কোনোভাবে কেউ না চাপার চেষ্টা করেছিল। এটা মজার কথা স্বামীজি, জানেন তো, এটা মজার কথা হচ্ছে আমিও এই ইতিহাসকে চাপতে পারবো না। তার একটাই কারণ,
এখন আর কেউ মিডিয়াতে কেউ কিছু খবর চাপতে পারে না। সারা পৃথিবীতে এই মুহূর্তে আপনি কোঠারি ব্রাদার্স ট্রেন্ড টাইপ করে দেখুন, ট্রেন্ড হচ্ছে। কারণ মিউজিয়াম হবে কার নামে, কে লোকটা, কোঠারি ব্রাদার্স, রাম কোঠারিকে, শরৎ কোঠারিকে। আমি ঘেটে দেখলাম না সেই সময় দাঁড়িয়ে কোনোভাবে কোনো চ্যানেল, কোনো খবরের কাগজ, সিপিআইএম হোক, তৃণমূল কংগ্রেস হোক, তারা কোনোভাবে কোনো লেখালেখির ক্ষেত্রে অত জায়গা তৈরি করেনি। কেন এটা? উপরন্তু সেই সময় বাংলার প্রচুর করসেবক যারা ফিরে এসেছিলেন বা ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন, তাদের প্রত্যেকে 7 রকম 8 রকমের কেস দেওয়া হয়েছে। এমনকি এমন ভালো কেস দেওয়া হয়েছে মানে পুলিশ থেকে কেস দেওয়া হয়েছে তাদের এগেনস্টে। এমন সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। হ্যাঁ, মানে সেই সময়তে মানে বলা বাহুল্য, নিপাট ভদ্রলোক, একজন খুব ভালো মানুষ, তিনি সমাজসেবক, তার কোনো, আমরা থেকে ছোটো বয়স থেকে চিনি, তার এমন এমন কেস বলা হয়েছে যেগুলো হয়তো আমরা আমাদের মুখ থেকেই পাবলিক মঞ্চে আমরা বলতে পারি না। আমি ঠিক এই জায়গাতে আমি আজকে যেহেতু এই কিছুদিন আগে তার কেস মিটেছে বলতে গেলে, এত 30 বছর পরে, 30 বছর পরে সৈকত কোথাও গিয়ে গ্লানি বোধ হয় যে মানে হিস্ট্রি অ্যাবজলভ করবে, তোমরা বারবার বলো, কিন্তু এই যে এই ইতিহাসগুলো তোমরা চেপে রাখার চেষ্টা করেছিলে এবং সেটাই হয়তো তোমাদের কাল হলো। এবং আজ তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করছে সেই কাজগুলো তোমরা আটকাতে পারছো না। তোমরা ক্রমশ হয়তো ইরেলিভেন্ট হয়ে যাচ্ছ। তার একটাই কারণ, হয়তো এই জায়গাগুলোতে যে কথাগুলো স্বামীজি বলছিলেন সেগুলো তোমরা করেছো। এই বাংলাতে অপরাধ করেছে তোমাদের যারা পূর্বসূরি, যারা বামফ্রন্ট সরকারে ছিল। সৈকত না, আমরা যেটা করেছিলাম স্কুল কলেজ বিদ্যালয় করেছিলাম। এখন সরকার যদি, যে ক্ষমতায় আছে, সে যদি রাম মন্দির আর জগন্নাথ মন্দিরের কম্পিটিশনটাকে রাজনীতির প্রাইম ইস্যু করতে চায়, তাহলে অসুবিধার কিছু নেই। সাধু সন্ন্যাসীরাই তো বলেছিলেন, আরএসএসের লোকেরাই তো বলেছিল মমতা সাক্ষাৎ দুর্গা। আজকে সেই মমতার সরকার। কে বলছে আপনাকে? আপনারা এইসব বাইনারি তৈরি করছেন যে তৃণমূল চাইছে না, মমতা চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরেও বলেছে যে আরএসএসের সাধু সন্ন্যাসীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আরএসএসকে নিয়ে আমার সমস্যা নেই। মোহন ভাগবত প্রথম বিজেপি নেতা পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুলের বুকে আর ফলে ঝুড়ি পৌঁছে যায়। বিষয়টা এই জায়গায় নয়, বিষয়টা হচ্ছে আপনি একদম একটা প্রশ্ন করেছেন যে 2 জন করসেবকের নামে কেন পশ্চিমবাংলার মাটিতে রাস্তা হয়নি। বড়বাজারের লাস্ট 40 বছর যে কাউন্সিলর, সেটা বিজেপির কাউন্সিলর, তিনি 2 টার্মে ডেপুটি মেয়র হয়েছিলেন, ওই বড়বাজার থেকে জেতা বিজেপির কাউন্সিলর। ক্ষমতা ছিল না রাস্তা করার, ক্ষমতা ছিল না কোনো একটা স্ট্রিট রো করার। 1 2 30 বছরে বিজেপি। আমি একদম একমত। আমি এই কারণে বললাম, তোমাদের যখনই কোনো চাপে পড়ো তখনই তোমরা পুরোটা বিজেপি, তোমরা মার্কিন যুক্তরাষ্ট্র, তোমরা গুজরাট, তোমরা নরেন্দ্র মোদী করি, দাদা দিদি সেটিং করি, এর বাইরে কিছু করি না। ওই হনুলুল যাই না। আমরা বড়বাজারে থাকি, বড়বাজারে রাস্তা হয়নি, আমি সাধুবাদ জানাবো। একদম আমি সমব্যথী। 2 জন সহনাগরিক, তারা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে নিজেদের আত্মবলিদান দিয়েছেন, যে কোনো কারণেই করে থাকুন, তার প্রতি তার আত্মত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে। কিন্তু আমার কাউন্সিলররা কি কোথাও রাস্তা ঘোষণা করতে পারে? তোমরা তো এতদিনের কাউন্সিলর, মানে দীর্ঘদিন কোনো জায়গাতে কোথাও দেখেছো কাউন্সিলর রাস্তা ঘোষণা করছে? পুরসভা যদি তার থাকে, ডেপুটি মেয়র যদি তার থাকে, কলকাতা পৌরসভা, আমি জানি, আমি বিজেপির কোনো মেয়রের নাম জানি না। আমি জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র, প্রশান্ত সুর মেয়র, চালাচ্ছে তৃণমূল বিজেপি, শোভন চ্যাটার্জি মেয়র। তারা করেনি কেন? তাহলে তোমরা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষটা চাপাচ্ছ। তাহলে রিপাবলিককে কেন বলতে হচ্ছে? শুধু রিপাবলিককে বলতে হচ্ছে না, রিপাবলিককে একেবারে খুঁড়ে মাটির তলায় যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, তোমরা এই যে হনলুলু, হন্ডুরাস, কালমার্কস, হোচিমিন, সমস্ত কিছু করতে করতে তোমরা আসলে হয়তো ক্ষুদিরাম, তোমরা হয়তো ভুলে গেছো যে ক্ষুদিরামের নামে 5টা রাস্তা হওয়া প্রয়োজন। তোমরা হয়তো মোহিত মৈত্রর নামে প্রয়োজন মনে করুন। আপনি এতক্ষণ ধরে যে 3 জন বলছিলেন কাউকে ডিস্টার্ব করেন না, আমি তোমাকেও ডিস্টার্ব করছি না, বলো। আমি বলছি একদম, জানেন তো আমি বলছি প্রায়শ্চিত্ত বোধ হচ্ছে, মানে প্রায়শ্চিত্ত করার এখন অনেকগুলো সহজ উপায় আছে। একদম আপনি কারেক্ট প্রশ্ন করেছেন। বামপন্থীদের প্রায়শ্চিত্ত টাইম নিয়ে লাভ নেই। কালকে সকালে কি আমরা দেখতে পারি গঙ্গা স্নান করে ক্ষমা চাইছে? সেট করার দরকার সেটা করে দিয়েছেন। আমি 8টা নাম বলি: রফি আহমেদ হৃদয়, রাজা মহেন্দ্র প্রতাপ সিং, কৌস্তবা গান্ধী, সরোজিনী নাইডু, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদ্দেদার, অরুণা আসফ আলী, বিকাজি কামা, লক্ষ্মী সাইগাল, উল্লাসকর দত্ত, বারিন ঘোষ। বাহ, এদের নামে রাস্তা হয়েছে। 1 ঘন্টা হবে নাকি? এদের নামে রাস্তা হবে একটা রাস্তা করার জন্য। এদের নামে রাস্তা হয়েছে। একটা রাস্তা হবে, লক্ষ্মী সাইগালের নামে একটা কানপুরের রাস্তা হবে, আজাদিন বাহিনীর মহিলা রেজিমেন্টের প্রধান একবার রাস্তা হবে। দেবাশিস চৌধুরী কারেক্ট ধরে আমি কমপ্লিট করে বলে না। আমি যতগুলো নাম বললাম না, ততগুলো নামে আরএসএস নেই, ততগুলো নামে বিজেপি নেই। কারণটা কি জানেন? স্বাধীনতা আন্দোলনে এরা ছিল না। আমি একদম একমত। যত খুশি মন্দির হোক, যত খুশি মসজিদ হোক,
কিন্তু 2 কোটি চাকরি 2 লাখ চাকরি কেন হবে না? কেন ইউপিতে একটা মেডিকেল কলেজ হবে না? কেন গোটা দেশে একটা কলকারখানা হবে না? মোদি দিদির ডিভাইডেশন করে আপনারা যেটা করে দিচ্ছেন, আরএসএস এর দুর্গা আর আরএসএস এর প্রধানমন্ত্রী দুজনকে সেফগার্ড করে দিচ্ছেন। সাধু সন্তদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি এই রাজ্যের মাটিতে। বাঙালি ঐতিহ্য এটা, বাঙালি পরম্পরা। আমার ছোটবেলা কেটেছে গ্রামে, যে গ্রামে সন্ধ্যের পর কীর্তনের গান শুনতাম আমরা। সাধু সন্ন্যাসীরা গেলে মা কাকিমারা তাদের জন্য আলাদা সেই বাংলায় সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি, তোমাদের বিজন সেতু থেকে শুরু করে সাধু সন্তদের সবচেয়ে বেশি অত্যাচারের অভিযোগ বামফ্রন্টের বিরুদ্ধে। বিজন সেতুতে যে মূল অভিযুক্ত সে এখন তৃণমূল করে, তৃণমূল থেকে আবার বিজেপি যাওয়ার খবরও শুনছি। এক আর দুই হচ্ছে, এত তৃণমূলের বিরুদ্ধে রাগ দেখাবেন না। তৃণমূলের একগাদা সব নেতা তারা এখন বিজেপির মুখপত্র হয়ে, দেখলাম সেদিন কি গীতা পাঠ হচ্ছিল, মঞ্চে সব আলো করে বসে রয়েছে। যাই হোক, আমার বক্তব্যটা অন্য জায়গায়। কলেজ গেটে চাঁদা তোলা তৃণমূল ছাত্র পরিষদের নেতা গীতা পাঠের মঞ্চ বসে আছে। এ রাজ্যে 21 অব্দি চাকরি বিক্রি করা চোর তৃণমূলের নেতা এখন বিজেপি বিরোধী দল নেতা গীতা পাঠের মঞ্চ আলো করে বসে আছে। তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা সুকান্ত বাবু তিনি এখন বিজেপির রাজ্য সভাপতি হয়ে ওই মঞ্চে বসে আছেন। একদম আমরা ওই দলে যারা মনে করি গীতা পাঠের থেকে খেলাধুলা অনেক বেশি জরুরি। এটা কবে বলেছিল, কবে এটা এই তো তোমরা এই জায়গাগুলোতে সমস্যাটা কি বলতো? তোমরা প্রথমে বলে দাও যে রাষ্ট্রের দ্বারা নির্মিত রাম মন্দির, তারপরে তোমরা মনে করো, তোমরা পুরোটা না পড়ে স্বামী বিবেকানন্দ কোনোদিন এটা বলেনি। পুরো রবীন্দ্র বিদ্যাসাগর নজরুল সৈকত গিরি স্বামী বিবেকানন্দ কোনোদিন বলেনি গীতা পাঠের থেকে বেশি। রাম মন্দির নিয়ে চর্চা করেন, 1 মাস ধরে জগন্নাথ মন্দির নিয়ে চর্চা করবেন। সরকারের কাজ মন্দির করা নয়, সরকারের কাজ চাকরি দেওয়া, কাজ দেওয়া। রাম মন্দিরটা বলছে এই দেশের রাম মন্দিরটা কোথায় হচ্ছে? রাম মন্দিরের এমপ্লয়মেন্ট জেনারেশনটা কোথায় হচ্ছে? একটা রাম মন্দির যদি ভারতে হয়, আচ্ছা তোমরা ভ্যাটিকান সিটিতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কিউবাতে যখন ক্রিসমাস পালন হবে সরকারি টাকাতে, ফিদেল কাস্ট্রো সরকার, আমি মিথ্যা কথা বলছি না, তখন তোমাদের প্রবলেম নেই। আর আমাদের দেশে রাম মন্দিরের যখন এই সেলিব্রেশনে 180টা দেশ, একটা ছবি দেখান তো, কোভিডের সময় অক্সিজেনের অভাবে শিশু মারা গেছে, মানে কিউবাতে একটা ছবি দেখান কোভিডের পিরিয়ডে অক্সিজেনের অভাবে 70 জন শিশু মৃত্যুবরণ করেছে। আপনি হাসপাতাল করুন, স্কুল করুন, কলেজ করুন, চাকরি দিন, তারপর যত খুশি মন্দির মসজিদ করুন। সরকারকে বলেছিলেন ভোটের আগে, নির্বাচনের আগে বলেন 2 কোটি চাকরি দেবো, 2 লক্ষ চাকরি দেবো, ভোট মিটে গেলে বলেন রাম মন্দির আর জগন্নাথ মন্দির। আরে আমার মাঝখানে কথা বললাম তো, টাইম না। তোমাদের এত জায়গাতে এতগুলো, আমি শুধু একটাই জিনিস সৈকতের কাছে আমি আসবো আবার সৈকতের কাছে, কিন্তু সৈকতের থেকে আমি জানলাম না সৈকত কাল ভোরবেলা কি প্রায়শ্চিত্ত করবে পূর্বপুরুষরা, মানে পার্টিগতভাবে বামফ্রন্টের যারা রাজনৈতিক পূর্বপুরুষ তারা যেভাবে গোটা বাংলার যারা সাধু সন্ত তাদেরকে ডিপ্রাইভ করেছে বাংলাতে। আমরা আবারও বলছি, ব্রিগেডের মাঠে রুটি রুজি লড়াইয়ের সমাবেশ হবে। গীতা সাধু সন্তদের রুটি রুজির লড়াই করতে হয় না? এক সেকেন্ড, কি বলছো? আমাকে একটু শেষ করতে দিন। তোমাদের গীতা পাঠটা নিয়ে প্রবলেম বোধহয়। আমরা একদমই প্রবলেম না, যত খুশি গীতা পাঠ করুন, যত খুশি হিজাব করে নামাজ পাঠ করুন। রেড রোডে তো সরকার দায়িত্ব নিয়ে ওইসব কার্নিভাল করে, ঈদের নামাজ পাঠ করে। আমরা তো বলছি যত খুশি করুন না এইসব, কিন্তু প্র্যাকটিক্যালি ব্রিগেডের মাঠের সমাবেশ হবে 7 তারিখ, যেখানে রুটি রুজির দাবিটা সামনে থাকবে। রাজনীতিটা এই জন্য সরকার, আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে দিচ্ছেন না। পরশু দিনের একটা ডেটা বেরিয়েছে, এই দেশে 80% মানুষ দুবেলা দুমুঠো না খেয়ে দিয়ে ঘুমোতে যায়। সেই দেশের মাটিতে দাঁড়িয়ে রাম মন্দির, জগন্নাথ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা যত খুশি বানান, চাকরি দিন, কাজ দিন, কর্মসংস্থান দিন, সরকারি চাকরির পরীক্ষাগুলো। দেবাশিস চৌধুরী অনেকটা রসদ পেয়ে গেছেন। বামফ্রন্ট, বামপন্থীরা একেবারে সরাসরি আপনাদেরকে আক্রমণ করছে এবং সাধু সন্তদের ক্ষেত্রেও ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে, কি বলবেন? না, ওটা আপনি উল্লেখ করলেন ময়ূকদা, সেটাই শুধু একটা কথা বলছি সৈকতকে, যেহেতু একদম লাইভ স্ট্রিমিং চলছে এবং আমার দর্শকেরাও তারাও আমার একেবারে সম্মানীয় অতিথি কানাই মণ্ডল বলে একজন সৈকতগিরিকে ট্যাগ করে লিখছে আপনারা 34 বছরে কত চাকরি দিয়েছিলেন সেটাও বলবেন, কিন্তু দেবাশিস দা আপনি বলুন। 8000 করে এসএসসি দিয়েছি প্রতি বছর। ঠিক আছে। সেই জন্যে যেটা আপনি উল্লেখ করেছেন ময়ূকদা, সেটা এই যে 90-এর দশকে বা 92-তে কোঠারি বন্ধুদের যে বলিদানটা আছে, শুধু সেই সময় নয়, 30 এপ্রিল 1982, 30 এপ্রিল 1982, যেটা আপনি উল্লেখ করলেন হালকা করে, বিজন সেতু 16 জন সাধু আর একজন সাধুবীকে সে হত্যা করলো বামপন্থীরা। আর বামপন্থীদের টেকনিক খুব পরিষ্কার, সেটা হচ্ছে আগে নামে বদনাম করো, আগে বদনাম করে দাও, নামটাকে মেরে ফেলো, তারপরে ব্যক্তিটাকে মেরে ফেলো। সেই জন্যে এরা যে এই যে একটা মিথ্যাচার, এই যে একটা ফলসহুড যে মন্দির করলে চাকরি হবে না,
চাকরির জন্য মন্দির প্রয়োজন নেই, ধর্ম ছাড়া রাজনীতি হবে, এটা কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আমি আপনার সঙ্গে কথা বলিনি, দয়া করে দয়া করে না, একদম না, একদম না। আপনি শুনুন এবার, শুনুন এবার যেটা কানাইদা যেটা বললেন, 34 বছর শাসনে এরা কটা চাকরি দিয়েছে? স্কুলগুলো বন্ধ করেছে। আচ্ছা ঠিক আছে, চাকরিটা কত সালে পেয়েছেন? তখন বামফ্রন্ট ছিল না বিজেপি সরকার ছিল? এবার সেটা কি দাক্ষিণ্যে, মানে বামফ্রন্টের দাক্ষিণ্যে একদম তৃণমূলের ব্রাত্য বসু এখানকার বিজেপির আপনাকে সবাই যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, চাকরি হয় একদম অপদার্থ। আপনারাই এর রাজনীতিতে সাম্প্রদায়িক রাজনীতিকে প্রমোট করছেন, আপনারা অসভ্যতা করছেন, একদম করছেন, আপনি অসভ্যতা করছেন। কথা বলিনি, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। একদম সৈকত আমি থামাচ্ছি প্লিজ। বামপন্থীরা 34 বছর এখানে আপনি বলে নিন, ভাতের মধ্যে এগুলো কি হচ্ছে? ছেলের রক্ত ভাতে মাখিয়ে খাইয়েছে বামপন্থীরা, বিজেপি নেতা। এরা নাম আগে বদনাম করে তারপরে মানুষের হত্যা করে, সেই জন্য এরা চিরকাল হিন্দু ধর্মকে বদনাম করেছে, সাধু সন্তদের বদনাম করেছে, সাধু সন্তদের বাজেভাবে কটূক্তি করেছে, সাধু সন্তদের বদনাম করে তারপরে হিন্দুদের উপরে আক্রমণ এনেছে এবং হিন্দুদের হত্যা করেছে। 34 বছর এটাই এরা করেছে, সেই জন্যে বিজন সেতু থেকে শুরু হয়েছে এগুলো, আর এরা চিরকাল এটাই করেছে। আমরা তো একটা সহজ কথা বলছি, পশ্চিমবাংলায় তো কখনো সাধু সন্তদের সরকার হয়নি, পশ্চিমবাংলায় কখনো ভারতীয় জনতা পার্টির সরকার হয়নি, পশ্চিমবাংলায় চিরকাল সেকুলারদেরই সরকার থেকেছে, বামপন্থীদের, কংগ্রেসের, এখন তৃণমূল কংগ্রেসের সরকার থেকেছে। এখানে তো সবসময় ভাত দে ভাত দে ভাত দে, রুটি রোজগার, রুটি কাপড়া মাকান, এরই রাজনীতি হয়েছে। পশ্চিমবাংলার আজকে এই দুরবস্থা কেন? এখানে ধর্মবিহীন রাজনীতি করার জন্য এটা হয়েছে। আর আমরা আলবাত ধর্ম নিয়ে গুজরাটে কি হচ্ছে? না না, ইউপিতে কি হচ্ছে? গুজরাটে কি হচ্ছে? বেকারত্ব কোন জায়গায়? ইউপিতে গুজরাটে বেকারত্ব কোন জায়গায়? নারী নির্যাতন কোথায়? হাতরাসে দলিত মেয়েটা হিন্দু ছিল না? আপনি অন এয়ার রাষ্ট্রের সময় বলতে বসে এই রাজ্যের মাটিতে হাতরাসে ধর্ষিতা মেয়েটা আপনাদের অসভ্যতা দেখছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে আপনার অসভ্যতা। বামপন্থীরা হিন্দুদের হত্যা করেছে, পশ্চিমবাংলাকে সৈকত আমি অনুরোধ করছি, আমি যেহেতু মানে আমাদের সাথে সম্মানীয় অনেকে রয়েছেন, তোমরাও প্রতিদিন আসো, আমরা অনুরোধ করছি। বামপন্থীদের চরিত্র এখানে চরিত্র লেকচার আপনাকে দিতে হবে না, আপনি আপনার বিজেপি সরকার কথা বলুন, আপনি বিজেপির কথা বলুন। সারদার সিবিআই তদন্ত করতে পারেন না, চোরগুলোকে ছেড়ে রেখেছেন, আবার বিজন সেতুর গল্প শোনাবেন। সিবিআই করুন, রেডি করুন না, সাহস থাকলে করুন না, করুন না। আপনার লজ্জা হওয়া উচিত। মিথ্যে তথ্য দিচ্ছেন, সাম্প্রদায়িক রাজনীতি করছেন। আমি চুপ করতে বলছি, আমি দেবাশিস দা টাইমার অন করছি, কারণ কি তারপরে আমি বন্ধু গৌরব মহারাজ এবং সুদীপ্তর কাছে যাবো। সাম্প্রদায়িক রাজনীতির যে কথা, কেন আমার একটাই প্রশ্ন, বামেদের সময় এবং তৃণমূলের সময় যে জিনিস হয়নি সেটাকে কেন আমরা কারেক্ট করতে পারবো না এখন? আমাদের আর ব্যক্তিগতভাবে আমার একদম স্পষ্ট কথা, আমরা আলবাত ধর্ম নিয়ে রাজনীতি করব। রাম ভগবান হওয়ার আগে রাজা রাম, কৃষ্ণ ভগবান হওয়ার আগে দ্বারিকার রাজা মহাভারতের যুদ্ধ করেছেন, গরিব দুঃখী দরিদ্র বঞ্চিত পাণ্ডবদের কুরুক্ষেত্রে জয় লাভ করিয়েছেন ভগবান কৃষ্ণ। আমাদের ভগবানরা চিরকাল রাজনীতি করেছে, গরিব দুঃখী দরিদ্রদের পক্ষে রাজনীতি করেছে এবং ধর্ম স্থাপনের জন্য গীতার উপদেশ দিয়েছেন। সেই জন্য আমরা আলবাত গীতাকে নিয়ে রাজনীতি করব, আমরা রাজার রামকে নিয়ে রাজনীতি করব, আমরা ভগবান কৃষ্ণকে রাজনীতি করব, কারণ এনারা ধর্ম স্থাপনার শিখিয়েছে কিভাবে ধর্ম আর রাজনীতি একসাথে করা যায়, করা উচিত। আর বাংলা হয়নি বলেই আজকে বাংলার এই দুর্দশা, এই কুলাঙ্গার, যারা গো মাংস খায়, যারা বিকাশ গুজরাটে সোনা পাওয়া যায়, ইউপিতে সাদা পর্দা দেওয়া হয়, ইউপিতে নারীরা ধর্ষিত হয়, তারা মণিপুর দখলের দিনে সরকার সব দেখছে তো গোটা দেশের মানুষ। পশ্চিম বাংলা পতিত হয়েছে এই বিধর্মীদের জন্য। আচ্ছা, আমি দুজনকে একটু থামাচ্ছি, একদম দুজনকেই থামাচ্ছি, বেশ আমি দুজনকেই থামাচ্ছি। আমি আমাদের প্রতিনিধি প্রজ্ঞা আজকে খুঁজেছে যে সাধু সন্ত আমাদের বাংলাতে যেন একঘরে করে রাখার একটা প্রবণতা 30 বছর ধরে চলেছে, 30-32 বছর ধরে, এবং আজও এটা যদি আমরা না বদলাই, আমাদের সবসময় যেন একটা
লজ্জা থাকে, এ বাবা আমি হিন্দু, এ বাবা আমি আমি সাধু সন্তদের নিয়ে কথা বলছি, এ বাবা। ইনফ্যাক্ট বহু মিনমিনে চ্যানেলে আমি জানি না কেন সাধু সন্তদেরকে প্রাইম টাইমে এই টেবিলে, জবাব চায় বাংলার টেবিলে নিয়ে এসে বসানোতে পর্যন্ত অনেকের সমস্যা হয়েছে। এ বাবা সাধু সন্ত গেরুয়া বসন পড়ে প্রাইম টাইম ডিবেটে রিপাবলিক বা অন্য চ্যানেলে আসবে। যদি সবুজ জামা, লাল জামা, নীল জামা, হরেক রকমের জামা পরে আসতে পারে, গেরুয়া জামা, গেরুয়া বসনধারী আমার স্বামী বিবেকানন্দর বাংলায় এনারাও আসবেন প্রাইম টাইম ডিবেটে। আমার প্রতিনিধি প্রজ্ঞা একটা প্রতিবেদন তুলে ধরেছে, একবার দেখবো এবং তারপর বন্ধু গৌরব মহারাজের কাছে আসবো। ইতিহাস যখন লিখবেন ঐতিহাসিকরা, তখন কলকাতার দুই কোঠারি ভাই রাম কোঠারি ও শরৎ কুমার কোঠারির নাম লিখতে বাধ্য হবেন তারা, কারণ রাম মন্দির নির্মাণে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কলকাতা এখনো বহু রাস্তা ইংরেজ সাহিত্যিকদের নামে রয়েছে, কিন্তু এই যে কোঠারি দুই ভাই রাম কোঠারি এবং শরৎ কুমার কোঠারি, যারা রাম মন্দির তৈরি করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের নামে কিন্তু বাংলায় কোনো এখনো রাস্তা তৈরি হলো না। এখন এটাই প্রশ্ন, নিজেদের জন্মভূমিতে এই কোঠারি ভাইরা নিজেদের যে প্রাপ্য সম্মান, সেই সম্মানটুকু পেলেন না। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। বন্ধু গৌরব মহারাজ, আমি একটাই প্রশ্ন আপনাকে করব। আমাদের বাংলাতে ব্রিটিশদের নামে রাস্তা থাক, আমাদের বাংলাতে রাজনীতিবিদদের নামে রাস্তা থাক, আমাদের বাংলাতে বহু মানুষের নামে রাস্তা থাক, কিন্তু শরৎ কোঠারি, রাম কোঠারি, সাধু সন্ত, তাদের নামে রাস্তা, মিউজিয়াম, মনুমেন্ট, আমাদের সনাতন ধর্মের, সনাতন ঐতিহ্যের কিছু স্মারক তো থাকা উচিত বাংলায়। বাংলা কি সনাতনীদের মানে কোনোদিন জায়গা ছিল না? এরকম একটা ইতিহাস নতুন করে কেন রচনা করানোর চেষ্টা হচ্ছে? আসুন প্রথমেই বলি, অযোধ্যা আমাদের বহু স্বপ্নের মন্দির, সেটা 22শে জানুয়ারি উদ্বোধন হবে। এর সাথে সাথে আমাদের যা অপ্রাপ্তি ছিল সেগুলো পূর্ণ হয়ে যাবে, এবং এইভাবে চলতে পারে না, সত্যের জয় হবেই হবে। আর রামচন্দ্র ছিলেন সত্য পুরুষ। রামচন্দ্র এমন একটি আদর্শ পুরুষ, সারা বিশ্বে আর দ্বিতীয়টি নেই। যখন লঙ্কা জয় করলেন রামচন্দ্র, তখন লক্ষ্মণ বললেন, ভাই এটা তাও আইনত আমাদের হয়ে যায়, আমরা থেকে যাই এখানে। রামচন্দ্র বললেন, শোনো লক্ষ্মণ, অপি শরণময়ী লঙ্কা নচমি রৌচতে লক্ষ্মণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। এই সোনার লঙ্কায় আমার কোনো রুচি নেই, আমার ভারতবর্ষ, আমার অযোধ্যা আমার স্বর্গের থেকেও বড়। জননী আমার মা এবং অযোধ্যা জন্মভূমি, এ সব থেকে বড়। এই আদর্শই ভারতবর্ষ চিরকাল বহন করে চলেছে। 71 সালে আমরা যখন বাংলাদেশকে স্বাধীন করে দিলাম, আমাদের শ্রদ্ধা ইন্দিরা গান্ধীজি করলেন, তিনি ইচ্ছা করলে বাংলাদেশটা আমাদের ভারতের মধ্যে নিতে পারতেন, কিন্তু তিনি নেননি, কারণ সেটা একটা অন্য রাষ্ট্র, সেটাকে স্বাধীনতা তিনি দিলেন। তাই আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যে পৃথিবীর কোনো ধর্মকে আঘাত করেনি, বিনা রক্তে সারা পৃথিবীর মানুষ আজকে সনাতন ধর্মের আশ্রয় আসছে। কিন্নান্ত বিশ্বম আর্যম, হাজার হাজার বছর আগে ঋষিরা যে কথাটা বলেছেন, সেইটা আজকে সফল হতে চলছে। তাই সমগ্র পৃথিবীর মানুষ সনাতন ধর্মের আশ্রয়ে আসবে। সারা পৃথিবীতে বহু ধর্ম আছে, আমরা সকলকে শ্রদ্ধা জানিয়েই বলি। আজকে দুটো বিশ্বযুদ্ধ কারা উপহার দিয়েছে? যারা বলেছে এক গালে চল মারলে আর একটা গাল বাড়িয়ে দাও, তোমার জামাটা নিয়ে কেউ যদি আবদার করে তাকে কোটটাও দিয়ে দাও, তারাই কিন্তু দুটো বিশ্বযুদ্ধ করেছে। আর সেমিটিক ধর্ম মধ্যপ্রাচ্যে যারা বলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে সব কোনো বিচার নেই, আমরা সব এক ভাই ভাই, তারাই কিন্তু মধ্যপ্রাচ্যে এই 1400 বছর ধরে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখনও। তাই বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আজকে আর নতুন করে বলার কিছু নেই। সারা পৃথিবীর মানুষ দেখেছে কোনটি ধর্ম কোনটি অধর্ম। আমাদের ভারতবর্ষের, বিশেষ করে আমাদের বাংলায়, আমাদের যুব সমাজের কাছে একটা ধোঁয়াশা, হিন্দু ধর্ম কি সত্যি পশ্চাৎগামী আমাদের করে? আমরা তাদের বলতে চাই, আপনাদের একটু শ্রদ্ধা নিয়ে আমাদের শাস্ত্র গ্রন্থগুলো পড়ুন। গীতা এমন একটি গ্রন্থ আমরা 24শে ডিসেম্বর করলাম, যে এই গ্রন্থকে বলা হয়েছে মানব ধর্মশাস্ত্র, সমগ্র বিশ্বের মানবের জন্য এই শাস্ত্র। আজকে যদি পৃথিবীর মানুষ সভ্য হতে চায়, ভদ্র হতে চায়,
শান্তি পেতে চায়, গীতার আদর্শের উপর আর কোনো আদর্শ নেই। কিন্তু বাংলায় এই রাজনীতিটা কেন আসছে? মানে কথায় কথায় আমি সুদীপ্তদার কাছেও যাব, যেহেতু আজকে অনেকটা বেশি আলোচনা হচ্ছে, তর্কর জায়গা কম, সবাই নিশ্চয়ই মনে করবেন যে গীতা নিয়ে কোনো তর্ক থাকতে পারে না, কিন্তু গুজরাট, উত্তরপ্রদেশ, কথায় কথায় মন্দির বানালে কি স্কুল কলেজ বানানো বন্ধ হয়ে যায়? শুনুন, মন্দির হচ্ছে আপনারা কতগুলো স্কুল বানিয়েছেন, এই হিসেবটা কখনো রাজনীতিবিদরা বলেন না কেন? আজকে মন্দির যদি মঠ মন্দির না থাকে, আমাদের অক্সিজেনটা পাবো কোথায়? আজকে মানুষ কিতাব জ্বালায় জর্জরিত, কোথাও শান্তি নেই, সব জায়গায় দ্বন্দ্ব। এটা কলিযুক্ত, সর্বত্র কলহ। কলি মানে কলহ, সংসারে কলহ, রাষ্ট্রে কলহ, দেশে কলহ, সমস্ত সংস্থায় কলহ। কলহ থেকে বাঁচবার উপায় হচ্ছে যে সমস্ত সত্যগুণের আধার, সমস্ত সদ্গুণের আধার, সমস্ত সৌন্দর্যের আধার, সমস্ত মঙ্গল বা শিবের আধার, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান। শ্রীরামচন্দ্র তার একটা অবতার, শ্রীকৃষ্ণ মূল অবতার, শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রভু জগৎবন্ধু সুন্দর, আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, যিনি দ্বিতীয় বিশ্বধর্মে 1933 খ্রিস্টাব্দে স্বামীজির পরে আমাদের সনাতন ধর্মের বাণী শুনিয়েছিলেন। সমগ্র বিশ্ব মানব আজকে যেই সচ্চিদানন্দ বিগ্রহ রাম, শ্রীকৃষ্ণ, এদের আদর্শ মেনে, তার আদর্শ, আজকে মায়াপুরে দেখুন হাজার হাজার মানুষ খালি গায়ে খালি পায়ে চৈতন্য মহাপ্রভুর নামে হরে কৃষ্ণ নাম করছে। সারা বিশ্বে দেখুন প্রায় 1/3 লোক নিরামিষ ভোজী হয়েছে। রাশিয়াতে একটা মামলা হয়েছিল। এটার কোনো বিরোধ নেই, মানে কেউ যদি নিরামিষাশী হতে চায় তবে, কেউ যদি নিরামিষাশী না হতে চায়, মানে আপনারা বলছেন যে এটায় কোনো বিরোধ নেই। হ্যাঁ, তাহলে আমি ঠিক এই জায়গাতে, আমি স্বামীজি, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, সুদীপ্তদা, ঠিক এই জায়গাতে বিরোধটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডি জোটের যে দায়, সেই দায়টাকে অনেক বেশি কি প্রাধান্য দিয়ে ফেলছেন? তার নিজের মানুষ, নির্গুণানন্দজির মতন মানুষ, স্বামীজির মতন মানুষকে পেছনের দিকে ফেলে কেন করছেন এটা? দেখো, মহারাজ শ্রী প্রেমানন্দজি বলেছিলেন যখন তাকে ইনভাইট করতে গেছিল রাম মন্দিরের উদ্ঘাটনের জন্যে, তখন তিনি বলেছিলেন রাম তো অযোধ্যায় থাকবে, সে তো ঠিকই, কিন্তু সবথেকে বড় জিনিস রাম মানুষের মনে থাকা উচিত, মানুষের চরিত্র গঠনে যেন রামের কিছু ভূমিকা পাওয়া উচিত। তো আমি সেই পক্ষে বলি যে আমরা দেখো, যারা বাঙালি তারা মূল, আমরা যারা জাতীয়তাবাদী দল করি বা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, তারা মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দের আদর্শে রাজনীতি করি। মহাত্মা গান্ধী তো সবচেয়ে বেশি রামরাজ্যের কথা বলেছেন। আমি সেটাই তো বলছি যে আমার কথা হচ্ছে মহাত্মা গান্ধী, তোমরা পশ্চিমবঙ্গে রামরাজ্য আনছো না কেন? দেবেন না, সুভাষচন্দ্র বোস তাকে ফাদার অফ দি নেশন বলেছেন। সুভাষচন্দ্র বোস রামকে নিয়ে গীতাকে নিয়ে কি করেছেন সেটা নিয়ে 1 ঘন্টা না 5 ঘন্টা আমি একটা কথা বলি, মহাত্মা গান্ধী যে ভারতবর্ষের সেকুলারিজমটাতে স্থাপত্য করার পেছনে যার সবথেকে বড় ভূমিকা ছিল, সে কিন্তু না, তার প্রার্থনা সভায় সবসময় রঘুপতি রাঘব রাজা রাম এই গানটা কিন্তু সে গাইতো। তাহলে তো রাম মন্দির নিয়ে তোমাদের আপত্তি থাকা উচিত নয়। তোমাদের তো ইমিডিয়েট, যেভাবে তোমরা দিল্লির ট্রেনের টিকিট, প্লেনের টিকিট বুক করে ধর্ণা দিতে যাও, তোমাদের তো ইমিডিয়েট অযোধ্যাতে, লখনৌতে তোমাদের ডেলিগেশন পাঠানো উচিত। তোমরা ওপেনলি তৃণমূল কংগ্রেস কেন হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী যাচ্ছে না রাম মন্দিরে? সব তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। আমার কথা হচ্ছে যে মহাত্মা গান্ধী যেই রামের উপাসনা করত, আজকে রামকে মনে নিয়ে ঘুরতো, সেই রামের আজকে অযোধ্যায় মন্দির তৈরি হচ্ছে আইন মাফিক, এতে আমাদের কোনো আপত্তি নেই। আইন মেনে, সংবিধান মেনে, জুডিশিয়ারিকে মেনে রাম মন্দির তৈরি হবে, এর থেকে আমাদের খুশির কিছু হতে পারে না। ভোট ব্যাংকের খারাপটা কোথায় লাগে? খারাপটা কোথায় লাগে? 1986 সালে যখন একটা এলাহাবাদ হাইকোর্ট যখন রায় দিল, যে হিন্দুদের পক্ষে রায়টা দিল যে রাম মন্দিরের পুজোটা হবে, কিন্তু তারপর যখন হঠাৎ করে রাম মন্দির স্থাপনা নিয়ে একটা ডিসপিউট খাড়া হয়, সেইটাকে কেন্দ্র করে 1992 সালে যে রায়ট হলো, তাতে যে 2000 হিন্দু মুসলিম মারা গেল, তাতে কি হিন্দুরা বাদ গেল না মুসলিমরা বাদ গেল? আমার খারাপ লাগে আজকে, আমার খারাপ লাগে না। আমার কোঠারি ব্রাদার্সের প্রতি অবশ্যই কারোর হিংসা পছন্দ নয়। আমি গোটা দেশে হিংসা, গোটা দেশে সাম্প্রদায়িকতা, তার আগুন বাংলার প্রতি, কেউ যদি সেই কালো হাত নিয়ে এগোতে আসে, আমরা বলছি আমরা ভেঙে দেব। নতুন ভারতের সাম্প্রদায়িকতা, হিংসার, দাঙ্গার কোনো জায়গা নেই। শুনুন না, ওনার দিদি বসে আছে, আজকে ওনার দিদির সামনে বলছি, ওখানে 6 বারের কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর 6 বার, মানে 30 বছর ধরে সৈকতের মেধাবী ছাত্র হয় না সুদীপ্ত। আমি সেটা নিয়ে প্রথমেই বললাম, প্রস্তাব দিয়েছে, সে কবার প্রস্তাব দিয়েছে, আরএসএস এর মেধাবী ছাত্র। আজকে রাম ওইখানে অযোধ্যাতে মন্দির স্থাপনে আন্দোলনে শামিল হয়েছিল, কবার সে প্রস্তাব দিয়েছে সেইটুকুনি সে বলুক, তারপর তো প্রস্তাব আমার একদম কি করলো?
মাননীয় মুখ্যমন্ত্রী রামকে বহিরাগত বলেছে কেন? আপনি শুনেছেন? কেন? আপনি জয় শ্রীরাম specially স্লোগানের জন্য আপনি specially কানে শুনেছেন? অ্যারেস্ট করালো কেন? আচ্ছা আমার যেহেতু আমার একদম সময় শেষ, এইটা নিয়ে বিতর্ক থাকবে। বেশ, এটা নিয়ে বিতর্ক থাকবে। আমি দুজনকে থামাচ্ছি। বেশ, আপনি একটু আগে নিজে স্বীকার করেছেন যে ধর্ম হচ্ছে আপনাদের রাজনীতির মূল স্তম্ভ। আমরা ধর্মকে রাজনীতির স্তম্ভ বানাতে চাই না। আমি দুজনকে থামাচ্ছি। আমি স্বামী নির্গুণানন্দজি মহারাজের কাছে যাচ্ছি। একদম আমি দুজনকে থামাচ্ছি। বেশ সুদীপ্তদা হয়ে গেছে সুদীপ্তদা আমি শেষে একবার স্বামী নির্গুণানন্দ মহারাজের কাছে যেতে চাই, এবং একবার আপনার কাছে খুব অল্প সময়, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, কিন্তু শ্রীরামচন্দ্র দেব কি সত্যি বাঙালির কাছে বহিরাগত? শ্রীরাম যদি বহিরাগত হবেন, আমরা খালি বাংলা বলে যদি দেশটাকে আলাদা করে নিই, তাহলে পরে আমার কিছু বলার নেই। ভারতবর্ষে সম্পূর্ণ যে আর্যাবর্ত বলে যে লোকেশনটা করা হয়েছে রামায়ণের যুগে, তাকে বলা হয়েছে আর্যাবর্ত জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের মধ্যে অনেক দেশ আমাদের দেশ থেকে আলাদা হয়ে গেছে, যেমন আফগানিস্তান হয়ে গেছেন, যেমন পাকিস্তান হয়ে গেছেন। এগুলো তো আমাদের দেশেরই অন্তর্ভুক্ত ছিল, আর্যাবর্তের ভেতর ছিল। সেই ক্ষেত্রে দেখে যদি আমরা বঙ্গদেশকে দেখি, বঙ্গ কলিঙ্গ, এই যে একটা বঙ্গদেশ দেখি, সেই বঙ্গদেশের মধ্যে এখনও পর্যন্ত ঘরে ঘরে ব্রাহ্মণ পরিবারের মধ্যে শালগ্রাম শিলার নাম আছে রঘুবীর। অনেক জায়গার নাম করা হয়েছে শ্রীরামপুর। এই যে শ্রীরামপুর বা রঘুনাথপুর, এই যে নামগুলো যদি বাংলা এসে, তার সঙ্গে কীর্তিবাস যে রামায়ণ রচনা করেছেন বাংলা ভাষাতে, রামায়ণ প্রায় 150 বছর পুরনো, তুলসী রামায়ণ, এবং 150 বছর পুরনো। রাম বহিরাগত হয়, তখন রামকৃষ্ণ ঠাকুর কে আছে যে বাংলার সবথেকে? এই বিতর্কটা চলতে থাকবে, কিন্তু একটা কথা আমি আজ এখানে বলে যাচ্ছি, এই কথাটা বলে যাচ্ছি যে গেরুয়া বসনধারীদের নিয়ে জবাব চাই বাংলাতে প্রতি মুহূর্তে যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে, কেন সাধু সন্তরা আসছেন? আলবাত আসবেন। যদি রাজনীতিবিদরা এই বাংলাতে প্রাইম টাইম ডিবেটে আসতে পারেন, সাধু সন্তরাও আসবেন, এবং সাধু সন্তরা নিজেদের দুঃখের কথা, দুর্দশার কথা মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলাকে বলবেন না তো কাকে বলবেন? ময়ূককে বলবে না। জবাব চায় বাংলাতে সাধু সন্তদের দুর্দশার কথা, 30 বছরের অত্যাচারের কথা যদি আমরা না করি, কারা করবে? একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।